সোল, ডিগনিটি, আইডেন্টিটি, সেলফ রেসপেক্টের নক্ষত্র, যাকে আমরা কলোকিউয়ালি গ্রহই বলে থাকি, সে হচ্ছে রবি। তার রাশি পরিবর্তন করতে চলেছে আগামী 16 তারিখ এবং রাশি পরিবর্তন করে নিজের মূল ত্রিকোণে অর্থাৎ স্বগৃহে সে প্রবেশ করবে পরবর্তী 1 মাসের জন্য। এখানে প্রবেশকালে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক যে ফলাফল হয় তা নিয়ে আজকে মূলত আলোচনা করব। প্রত্যেক বছরই রবি একটি নির্দিষ্ট মাসে, যেটাকে আমরা বাংলা মাস মোটামুটি ভাদ্র মাস বলে থাকি, রবি তার নিজের মূল ত্রিকোণে অবস্থান করে, কালপুরুষের পঞ্চম ঘর এবং রবির স্বক্ষেত্র। রবির স্বক্ষেত্রের একটি বিশেষত্ব আছে, এই ঘরে কোনো গ্রহ তার তুঙ্গস্থ, নিচস্থ, এই সমস্ত যে সমস্ত শব্দগুলো আমরা খুব সচরাচর ব্যবহার করে থাকি, এই সমস্ত কোনো শব্দেরই তারা ধারে না, পরিষ্কার ব্যাপার। আপনি হয়তো বলতে পারবেন সেটা মিথুন রাশিতেও ধারে না, সেটা কুম্ভ রাশিতেও ধারে না, সেটা আমাদের স্যাজিটেরাস বা ধনু রাশিতেও ধারে না, কিন্তু এর সাথে রবির একটা বিশেষ ডিফারেন্স আছে। সেটা হচ্ছে অন্য যে রাশিগুলো বলেছি সেটি কোনোটি কালপুরুষের পঞ্চম ঘর নয় আর বেসিক সোর্স নয়, অর্থাৎ যে প্ল্যানেটগুলো সূর্যের চতুর্দিকে পরিভ্রমণ করছে এবং উপগ্রহগুলো গ্রহের চারিদিকে পরিভ্রমণ করছে, তার পুরো ফোর্সটাই জেনারেট হচ্ছে রবি থেকে। সুতরাং এটা হচ্ছে বেস ঘর। সুতরাং এই ঘরে এসে, এবং রবিকে আমরা কলোকিউয়ালি পিতা হিসাবেই গ্রান্ট করে থাকি, সেই জন্য আইডেন্টিটি শব্দটা তার সাথে যুক্ত থাকে। তো পিতার ঘরে এসে কারোর মান বৃদ্ধি বা হ্রাস কোনোটিই ঘটে না। সে অত্যন্ত কমফোর্টেবলি বিচরণ করতে পারে, অত্যন্ত স্বাভাবিক, সাধারণ, এবং পিতার জিনিস তার নিজের জিনিস বলেই সে ক্লেম করতে পারে। সুতরাং এই ঘরের একটা অবাধ বিচরণ রয়েছে, যদিও এই ঘরের একটা টেম্পারেচার আছে, কিন্তু সেই টেম্পারেচারটা যথেষ্ট উচ্চ কিন্তু সুনির্দিষ্ট, এখানে ফ্লাকচুয়েশন নেই। কিন্তু অন্যান্য ঘরের মধ্যে সেই গুণগুলো নেই, অর্থাৎ আদি সত্তা যদি গুণ থাকে, হ্যাঁ, যদিও এগুলো সবই মেটেরিয়াল জিনিস এবং এর একটা নির্দিষ্ট টাইম স্প্যান আছে, আমাদের জীবনের সাপেক্ষে টাইম স্প্যানগুলো অত্যন্ত বড় বলে আমরা সেটাকে মোটামুটিভাবে ধরে নিই যে এটার একটি কালগত অনেক বড় পদক্ষেপ আছে, কিন্তু যত বড়ই থাক এর একটা সৃষ্টি হয়েছে এবং ধ্বংসের সময়ও আছে। তার মধ্যেও এটির মধ্যে, এই ঘরটির মধ্যে সব থেকে বেশি ঊর্জা, এবং যে ঊর্জা অন্যান্য সমস্ত ঊর্জাকে সে কন্ট্রোল করতে পারে, বা বলতে পারে যে এটা একটা জেনারেটর, যে ঘর থেকে অন্য সমস্ত ঘরে তার ফোর্স বা তার এনার্জি সেটা নর্মাল কন্ডাকশন হতে থাকে। সেই জন্য এই ঘরের সাথে একটা আদি ভাব যুক্ত থাকে, মেটেরিয়ালি বলছি কথাটা। তো সেই দিক থেকে এই ঘরের তাৎপর্য অন্যান্য আর বাকি যে তিনটে বললাম, এই তিনটে ঘরেও কার্যত কোথাও রাহুকেতুকে নিয়ে বলা হয় আর কি, যেরকম মিথুন আর আমাদের তুলাকে, মিথুন এবং আমাদের ধনুকে নিয়ে বলা হয়, কিন্তু সেগুলো আমি রাহুকেতুকে এর আলোচনার মধ্যেই আনছি না। বাদবাকি জায়গাগুলোকে সেইভাবে কিন্তু বিচার্যতার মধ্যে আনা হয় না। তো যাই হোক, তো কুম্ভের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট সমস্যা রয়েছে। তো যেরকম মঙ্গলের অবস্থান সেখানে কদাপি বেটার নয়, বিশেষত কিছু নির্দিষ্ট নবাংশ আছে সেগুলোতে তো একেবারেই বেটার নয়। শুক্রের অবস্থানও সেক্ষেত্রে কিছু নবাংশ আছে, সেখানে বেটার নয়। কিন্তু রবির ঘরের যে নবাংশ আছে মেষ থেকে ধনু পর্যন্ত, সেখানে কিন্তু খুব একটা সমস্যা কারোর ক্ষেত্রেই হওয়ার কথা নয়। সেই জন্য এখানে মোটামুটি সমস্ত প্ল্যানেট তার নিজের স্বগৃহে থাকলে যেরকম টাইপের ফল দেয়, বা অনেক ক্ষেত্রে তুঙ্গ অবস্থায় থাকলে যেরকম ফল দেয় সেরকম ফল দেওয়ার চেষ্টা করে, ডিপেন্ডিং অন ডিগ্রিজ। কত ডিগ্রিতে তারা রয়েছে, নর্মাল গ্রহের বলবত্তা কতটা রয়েছে, তার নবাংশে, দ্রেক্কানে, তার দশমাংশে, দ্বাদশাংশে,
ষোড়শাংশে কোথায় পোস্টেড রয়েছে, সেগুলো সব কিছু দেখে তারপরে বিবেচনা করতে হয়। তো যাই হোক, আমরা আলোচনা শুরুর আগে যে বিষয়টা নিয়ে বলে নেব সেটা টাইমিং। রবি নিজের মূল ত্রিকোণে প্রবেশ করছে 16/8/2024 রাত্রি 7:31 এবং এখানে প্রবেশ করার সময়, অর্থাৎ যে সময় প্রবেশ করবে তারও 80 ঘন্টা আগে থেকে রবি গণ্ডান্ত থাকবে এবং এখানে প্রবেশ করার পরেও প্রায় 80 ঘন্টা রবি গণ্ডান্ত থাকবে। তো গণ্ডান্ত পজিশন 3°20' পর্যন্ত মঘা নক্ষত্রের প্রথম চরণে মেষ রাশির নবাংশে রবির অবস্থান থাকবে 20/8/2024 সকাল 6:48 AM পর্যন্ত, অর্থাৎ প্রায় সকালবেলা এই পর্যন্ত 3°20' অবস্থান করবে। তারপরে রবি মঘা নক্ষত্রেই থাকবে, মঘা নক্ষত্রে অবস্থান করবে 30/8/2024 বিকেলবেলা প্রায় 3:30 পর্যন্ত। এই পর্যন্ত রবি মঘা নক্ষত্রে অবস্থান করবে 13°20' পর্যন্ত। তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চলে যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে রবি অবস্থান করবে, সেটা হচ্ছে 13/9/2024 সকাল 9:22 পর্যন্ত। তারপরে রবির নিজের নক্ষত্র এবং এই ঘরের লাস্ট যে নবাংশ বা উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম যে চরণ, সেই চরণে রবি প্রবেশ করবে এবং সেটি ধনুরাশির নবাংশ এবং সেখানে অবস্থান করবে 16/9/2024 সন্ধ্যে 7:26। তারপরে রবি তার মূল ত্রিকোণের দ্বিতীয় প্রবেশ করবে, অর্থাৎ আশ্বিন মাসেরও শুরু হবে। তো শুরুর একদম দিনেই গ্রহণ সংগঠিত হবে সেখানে, তো সেই নিয়ে পরে আলোচনা হবে। তো যাই হোক, আমাদের মুখ্যত বিষয় হচ্ছে রবি এখানে এসে, দেখুন রবির বেসিক নেচার হচ্ছে প্রকাশ। সে নিজেও প্রকাশের তার সিগনিফিকেন্স এবং সে অন্য বস্তুকেও সমপরিমাণ প্রকাশিত করে দেয়। রবির সাথে যখন কোনো প্ল্যানেট থাকে তার এত প্রকাশের স্ট্রেংথ থাকে যে সে সমস্ত প্ল্যানেটকেই কার্যত সে কম্বাস্ট করে দেয়। তার নির্দিষ্ট ডিগ্রি আছে। বুধ বছরে অন্তত 7 বার এই কম্বাশন পিরিয়ডের মধ্যে দিয়ে যায়। বছরে 7 বার যে সময়টা বললাম সেটা হচ্ছে মোটামুটি চৈত্র মাসের 15 তারিখ থেকে পরের বছর ওই দিন পর্যন্ত, অর্থাৎ রবি যখন মীন রাশিতে 15° মতন অবস্থান করবে সেখান থেকে পরের বছর 15° আসা পর্যন্ত, এটা অ্যাস্ট্রোলজিক্যালি টেন্টেটিভ ক্যালেন্ডার এবং আমাদের জাতীয় ক্যালেন্ডার সেটাতেও চৈত্র মাসই প্রথম মাস। তো সেই হিসাবে ধরে নেওয়া হয় আর কি। তো সেই সময়ের মধ্যে বুধ অন্তত 7 বার কম্বাস্ট হয়, কিন্তু বুধ এবং রবি 28°র বাইরে যাওয়া কখনো সম্ভব নয় দুদিকে স্প্যান। তো তার ফলে বুধের কম্বাশন এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ বুধ রবি সবসময় কাছে থাকে এবং বুধের যে দিকটা সূর্যের দিকে থাকে সেদিকটা কার্যত পুড়ে যায়। তার ফলে বুধের কম্বাশন নিয়ে আমি খুব বেশি আলোচনা দেখবেন আমি খুব একটা করি না। কিছু কিছু ডিগ্রিতে আছে সেখানে এফেক্ট দেয়, সেটা খুব সামান্য। অন্যান্য সমস্ত প্ল্যানেট যখন রবির সাথে আসে সে তার নিজের সত্তা হারিয়ে ফেলে। আপনি যত দামি লাইট কিনুন না কেন, সেই লাইট যদি দিনের আলোতে আপনি কখনো জ্বালান তাহলে সেটা আপনি বুঝতে পারবেন না আলো জ্বলছে কিনা। প্রথম কথা হচ্ছে গ্রহগুলোর তো নিজস্ব, গ্রহ বা উপগ্রহগুলোর তো নিজস্ব কোনো লাইট প্রোডাকশনের কোনো ক্ষমতা নেই। রবির আলো তার উপর রিফ্লেকশন হয়, রিফ্লেকশন হয়ে আমাদের চোখে আসে, আমরা তখন সেটা দেখতে পাই। যে কোনো বস্তুর ক্ষেত্রে যেরকম লাইট সেখানে রিফ্লেক্টেড হয়ে আমাদের চোখে আসে, আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। তো রবি কি করে, তার নর্মাল যে রিফ্লেকশন যেটা থাকে, যার জন্য গ্রহগুলোকে যত দূর পর্যন্ত খালি চোখে দৃশ্য হয়, কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতি পর্যন্ত বছরের কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে দেখা যায়, শুক্র মঙ্গলকে দেখা যায়। বাদ বাকি
যে সমস্ত প্ল্যানেট তাদের দেখা যায় না। বৃহস্পতিকেও বছরের সিংহভাগ সময় খালি চোখে দেখা যায় না, এমনি দেখা যায়, দূরবীন দিয়ে দেখা যায়। তো তারা এই কারণেই দেখা যায় কারণ তাদের গায়ে রবির লাইটটা রিফ্লেক্টেড হয়। আমি কেন এই রিফ্লেকশনের কথাগুলো এতবার করে বলছি, তার কারণ 2000 মোটামুটি 14-15 সালের পর থেকে, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, আইদার 14 অথবা 15, রবি যতবার এই ঘরে প্রবেশ করেছে তার তো প্রবেশের সময় নির্দিষ্ট। অনেকবার আলোচনায় বলেছি যে রবি হচ্ছে নিয়মানুবর্তিতা সময়, রাজার সব কাজ নির্দিষ্ট সময় থাকে। 9টা মানে সকাল 9টা, 12টা মানে 12টা, এদিক ওদিক হবে না। রবি প্রত্যেক দিন যে সময়ে ওঠে তার পরের বছর সেই নির্দিষ্ট তিথি মধ্যে সে সেই সময়ই উদিত হবে, তার 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। তো এটাই হচ্ছে, কিন্তু প্রত্যেক দিনই তার রোটেশন পাল্টে যায়, কারণ পৃথিবীর নিজের অক্ষের উপর গতি আছে সেই জন্য। এবং আমাদের পথটাও পৃথিবীর ইলেপটিক্যাল, সব গ্রহেরই ইলেপটিক্যাল পথ, উপবৃত্তাকার। তো সেগুলো তো অন্য একটা দিক। আমি জেনারেল যে কথাটা আপনাদের বলছি সেটা হচ্ছে সেটা হচ্ছে 2000 মোটামুটি 14-15 সাল থেকে ভাদ্র মাসে রবি তার নিজস্ব মূল ত্রিকোণে থাকবে এবং শনি ঠিক সেই সময়টা বকরি স্টেটে রয়েছে। এবং বকরি স্টেটে যেতে যেতে, যেমন ধরুন প্রত্যেক বছর আজকে যে ডেটে শনি বকরি হবে তার পরের বছর তার থেকে 11 থেকে 12.5 দিনের মতন পিছিয়ে যাবে। ধরুন এবছর 29শে জুন বকরি হয়েছে, তো সামনের বছর গিয়ে দেখবেন সেটা 10ই জুলাইয়ের কাছাকাছি গিয়ে কোনো একটা ডেটে বকরি হচ্ছে। এবং যার পর নাই সে মার্গীও হবে, সেটাও গিয়ে প্রায় 12-13 দিন পিছিয়ে যাবে। এই যে প্রসেসটা চলছে, এই প্রসেসটা মোটামুটি 2014-15 সাল থেকেই চলছে। তো এর সমস্যাটা যেটা হচ্ছে, রবি তার সমসপ্তমের যে প্ল্যানেট স্যাটার্ন, তার মেন এক্সিকিউটিভ, সে যদি রবি যদি তারকে অলওয়েজ বকরি পায়, তো তার দ্বারা যে বেসিক কার্য প্রদানকারী যে ক্ষমতা, রবির কাজ কি ডাইরেকশন দেওয়া, এবং অ্যাজ পার ডাইরেকশন বাকি প্ল্যানেটসরা কাজ করবে। সেই ডাইরেকশনের ক্ষেত্রে তার যে প্রধান যে কাজ শোল্ডার করে, দায়িত্ব নেয়, সে বকরি অবস্থায় থাকে। বকরি অবস্থায় থাকলে যেটা হয়, প্ল্যানেটের কার্যক্ষমতা অত্যন্ত বেড়ে যায়। মহর্ষি পরাশরের বিভিন্ন উক্তি আছে যে বকরি অবস্থায় গ্রহ অনেক সময় তুঙ্গ গ্রহেরও ফলের অবস্থা দেয়, সাবজেক্ট টু দ্যাট ডিগ্রি, কোন ডিগ্রিতে সে অবস্থান করছে। কিন্তু তার কার্য প্রদানী ক্ষমতার মধ্যে খুব লিমিটেশন চলে আসে। সে যেখানে বেশি ফল দেয় সেখানে অত্যন্ত বেশি ফল দেয়, কারণ তার ডিরেক্ট দৃষ্টি থাকে, পৃথিবীর কাছাকাছি এসে পড়ে বকরি অবস্থায়। আর যখন মার্গী হয়ে যায় তখন তার কার্য প্রদানকারী ক্ষমতার মধ্যে একটা সিমেট্রি আসে, মোটামুটি সে সেই ফলটা দেওয়ার চেষ্টা করে। তো রবির যেহেতু সমসপ্তমের প্ল্যানেট হচ্ছে শনি, তার মূল ত্রিকোণ, দুজনের মূল ত্রিকোণ একে অপরের সমসপ্তম, তার ফলে তাকে দিয়ে প্রপারলি তার যে কাজ আছে সেটার এক্সিকিউশন হয়নি। এবং এই প্রসেসটা এখনো চলতে থাকবে পরবর্তী প্রায় 5 বছর মতো। 5 বছরে মনে করুন সেটা 60 দিন, 2 মাস মতন পিছিয়ে যাবে শনি বকরি হওয়াটা। যখন সেটা এমন স্টেটে চলে যাবে যেটা সেপ্টেম্বরের 16-17 তারিখের পরে গিয়ে বকরি হচ্ছে, সেই স্টেটে যাওয়ার পরে একটু ফাংশনেবল হবে। এটা আজকে এই বছর থেকে 5 বছর পরের অবস্থা ধরে রাখবে। আর 2 নম্বর হচ্ছে, শনি এখন রবির সমসপ্তমেই বকরি রয়েছে এবং নবাংশে সে বৃষের ঘরে রয়েছে রবি থেকে 10th হাউসে। এবং জাস্ট এই মাসের 20 তারিখ থেকে শনি নবাংশে সে তার ডেবিলিটেটেড জায়গায় চলে আসবে মেষ রাশিতে। তার ফলে রবির কার্য প্রদানকারীর মধ্যে কিছু সমস্যার সৃষ্টি হবে। কিসের সমস্যা? রবি হচ্ছে রাজা, দ্য ডাইরেকশন টেকিং জায়গা, ডাইরেকশন দেওয়া এবং ডাইরেকশন নেওয়া। কিন্তু রাজা কখনো ডাইরেকশন নেন না, রাজা মন্ত্রণা নেন।
সেই জন্য রাজার একটা মন্ত্রী পরিষদ থাকে, আপনারা আদি অনন্তকাল থেকে দেখেছেন সেটা থাকে, তাকে মন্ত্রণা দেয়, তার বিভিন্ন উপদেষ্টা সচিব অমুক তমুক মানুষজন থাকেন যারা তাকে মন্ত্রণা দেন, এবং সেই মন্ত্রণা এবং তার যে বুদ্ধির পরিপক্কতা সেই অনুসারে সে তার কার্যপ্রণালী এক্সিকিউশন করে। এটা আদি অনন্তকাল ধরেই হয়ে এসেছে। পৃথিবীর সব দেশে যেরকম ব্যবস্থাই থাকুক না কেন শাসন প্রণালী, মোরললেস এটাই হচ্ছে বেসিক জায়গা, সেইখানে সমস্যার সৃষ্টি হবে। অর্থাৎ ডিসিশন মেকিং ইনঅ্যাবিলিটি তৈরি হবে, যেখানে সিদ্ধান্ত নেওয়ার জায়গা নয় সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে, যেখানে জায়গা সেখানে নেওয়ার ক্ষেত্রে কিছু ল্যাকুনা থাকবে, তার ফলে সার্বিক পরিস্থিতির মধ্যে একটা মেস তৈরি হবে। নাম্বার 2 হচ্ছে রবির যে 10th হাউসের লর্ড শুক্র, সে রবির সাথে প্রথম 8 দিন অবস্থান করবে, এবং 24 তারিখ রাত্রিবেলা যখন 25 তারিখ জাস্ট হবে ডেট অনুযায়ী, সেই সময় শুক্র ডেবিলিটেটেড হয়ে যাবে। এখানে আমি আলোচনায় বলেছিলাম যে ডেবিলিটেশনটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার ওখানে কেতু অবস্থান করছে, এবং নবাংশেও কেতু এখন রবি থেকে 10th হাউসেই অবস্থান করছে, এবং সেও থাকবে সেপ্টেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত ওই ঘরে, অর্থাৎ বৃষ রাশিতে, যার ফলে একটা জগা খিচুড়ি সিচুয়েশন তৈরি হবে। অর্থাৎ যারা অনেক ওপরের অধাতে বসে আছেন, যারা সমাজ চালানোর জন্য প্রধান ডাইরেকশন দেন, আমি কিন্তু সারা পৃথিবীর সাপেক্ষে বলছি, কোনো জায়গায় কনসেন্ট্রেট করে চিন্তা করবেন না, যেখানে মার্নেন অনুসারে প্রভাব বেশি সেখানে পড়বে। সেটা আমি শনির আলোচনায় রাহুর নক্ষত্র পরিবর্তনের সময় বারংবার বলে দিয়েছি, এখন বলে আমি সেটা চাইছি না বলতে। তো সেক্ষেত্রে কি হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিছু ত্রুটি থাকবে, সিদ্ধান্ত এক্সিকিউশনের ক্ষেত্রেও ত্রুটি থাকবে, এবং এই প্রসেসটা কিন্তু উইল বি কন্টিনিউড। এবং রবির ওপরে প্রথম 11 দিন মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে, এবং তারপরে মঙ্গল মিথুন রাশিতে নেমে আসবে মৃগশিরা নক্ষত্রে। তো মৃগশিরা নক্ষত্র ছেড়ে রাহুর নক্ষত্রে যাবে মঙ্গল মোটামুটি সেপ্টেম্বরের 8-10 তারিখের পর থেকে। তো তার ফলে তার পরবর্তী সময় আরও সমস্যার সৃষ্টি করবে, কারণ রবিও আস্তে আস্তে কেতুর কাছাকাছি চলে যাবে। তো এন্টায়ার ভাদ্র মাস, তারপরে আশ্বিন মাস, আমি আপনাদের বলেই দিয়েছি যে সামনের বছরে এপ্রিল মাসের মিড প্রায় 18-19 তারিখ নাগাদ গিয়ে বুধ ডাইরেক্ট হবে মীন রাশিতে। সেই সময় পর্যন্ত, অর্থাৎ তারও 3-4 দিন পর পর্যন্ত সময় খুব বেটার ফল দেওয়ার মতো জায়গাতে নেই, কিন্তু তার মধ্যেও কিছু জায়গাতে উত্থান পতন থাকে। এই সময়টা আপনারা দেখতে পাবেন মানুষের মধ্যে ইগো, মানুষের মধ্যে হটকারিতা, মানুষের মধ্যে পেশেন্স, এগুলো কিন্তু বেশ ওপর নিচ করবে। অর্থাৎ যেগুলোর দ্বারা কোনো কিছুকে কন্ট্রোল করা যায়, আমাদের ইমোশনকে কন্ট্রোল করা যায়, সেই ইমোশনের কন্ট্রোলটা কিন্তু বেশ কিছুটা বাঁধনহারা হবে। পারিপার্শ্বিক ঘটনার মাধ্যমেই দেখবেন, আপনারা পার্শ্ববর্তী দেশে দেখেছেন কিছুদিন আগেই গণ্ডগোল হয়েছে, এবং গণ্ডগোল এখনো চলছে, এবং বলাটা উচিত নয়, এটাকে রেস্ট্রেইন করানো খুব কঠিন কাজ। যাই হোক, সেটা চেষ্টা চলছে, আশা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সুস্থ থাকে, কারণ সুস্থতা যে কোনো ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেটা এই মুহূর্তে যে প্ল্যানেট পজিশন আছে তার কাজই হচ্ছে জিনিসটাকে বিগড়ে দেওয়া যায় কি করে। যে কোনো একটা সুস্থ স্বাভাবিক একটা প্রসিজিওর যেভাবেই চলুক, হয়তো সেটা খুব উন্নত নয় কিন্তু মোটামুটি করে তো চলছে, সেটাকেও কি করে মানে ডিসঅর্ডার্ড করে দেওয়া যায়, এটা হচ্ছে এই সময়কার বেসিক প্ল্যানেট পজিশন। আমার সাথে যাদের সাক্ষাতে কথা হয় আমি তাদের প্রত্যেককে শরীর নিয়ে অনেক কথা বলি, কারণ এই সময় হেলথ বিগড়ানোর প্রচুর জায়গা রয়েছে। বুধ অলরেডি বকরি রয়েছে, এখন মানে বকরি হয়েছে আর কি,
এবং এই বক্র অবস্থা তার এই মাসের একেবারে শেষ পর্যন্ত থাকবে, 29 তারিখ, 28 তারিখ রাত, 29 তারিখ ক্রসিংয়ের পর্যন্ত। তো এই মাসটা অ্যাকচুয়ালি এমনিতেই খুব জটিলতায় ভরা মাস। তার সাথে তার কারণ বুধও গণ্ডান্ত সিচুয়েশনে থাকবে এবং রবির সেকেন্ড হাউস, রবির দ্বাদশে চলে আসবে এখানে থাকাকালীনই একটা ক্রসিং হবে, এবং সেই ক্রসিংটা ওই অগাস্ট মাসের 20-21 তারিখে হবে। তো তারপরে দেখবেন পরিস্থিতির মধ্যে আরো জটিলতা বৃদ্ধি পাচ্ছে। চারপাশে চোখ কান খোলা রাখবেন, অ্যাস্ট্রোলজি কিভাবে ফাংশন করে সেটা বুঝতে পারবেন। এবং এটা কিন্তু আমাদের শরীরের মধ্যেও হবে, পারিপার্শ্বিকও হবে, শরীরের মধ্যে হবে, বোধ জায়গায় কিন্তু এটা ইমপ্লিকেশন থাকবে। সেই জন্য প্রত্যেকটা মানুষকে খুব সংযত, খুব ধীর স্থির এবং যতটা সম্ভব নিজের যে আবেগ, নিজের যে বহিঃপ্রকাশ, এগুলোর মধ্যে কিন্তু আচরণে সংযত হওয়া দরকার। আমি আজ থেকে 1.5 মাস আগে একটা অনুষ্ঠানে, আমার স্পষ্ট মনে আছে, আমি বলেছিলাম যে মোটামুটি শুক্র যতদিন পর্যন্ত অন্তত রবির থেকে 30 ডিগ্রির ডিফারেন্সে না চলে যাচ্ছে, ততদিন পর্যন্ত যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত, যারা ফিমেল আছেন, যাদের ধরুন বেশ অড টাইমে কাজ করতে হয়, এরকমই তাদের কাজের শিডিউল, এখন বিভিন্ন কেপিও, বিপিও বা বিভিন্ন ব্যাংকিং সেক্টরেও সারা রাত কাজ করতে হয়, তো সেরকম জায়গায় যারা ইমার্জেন্সি ডিউটিতে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু তারা যথেষ্ট সংযত হয়ে কাজ করবে। আমি জাস্ট আজকেই এরকম একটা ঘটনা দেখলাম এবং দেখে খুবই মর্মাহত হলাম। এরকম একটা ঘটনা ঘটেছে, আপনারাও হয়তো অনেকে দেখেছেন। তবে এই ব্যাপারটা কিন্তু যে সময় ঘটলো, এটা কিন্তু স্প্রেড করবে এ সময়। অর্থাৎ যে কোনো জিনিস যেটা সমাজে, আমাদের মনে, আমাদের চিত্ত বিবেক, আমাদের কনসেন্স, সেখানে সেই জায়গাটাকে অনেক বেশি অস্থির করে তুলতে পারে এরকম ইনসিডেন্ট হবে, যেটা আমাদের বেদনা, কষ্ট, সেটা অত্যন্ত, যেগুলো আমাদের বেসিক হিউম্যানিটির প্রশ্ন, মনুষ্যত্বের প্রশ্ন, সেই জায়গাকে কিন্তু আঘাত দেবে সময়। কারণ শুক্র এই মুহূর্তেও মঘা নক্ষত্রেই রয়েছে এবং সে কিন্তু মঘা নক্ষত্র জাস্ট ক্রস করেছে আর কি, এবং এই জায়গাটা বেটার নয়, বেটার বলা যায় না। যার ফলে আমাদের প্রত্যেককেই সচেতন থাকা দরকার। যারা বাইরে কাজকর্ম করেন তারাও যথেষ্ট সচেতনভাবে চোখ কান খোলা রেখে, বা যে কোনো জায়গায় যেখানেই দেখবেন যে কোনো বিপদ আছে, আগে থেকে বিভিন্ন রকম পুলিশের ইমার্জেন্সি নম্বর আছে, যেগুলোকে ফোনের খুব ধারে কাছে রাখবেন। কখনোই কিছু হলে হেল্প চাইবেন, দেখবেন এই হেল্পগুলো সঙ্গে সঙ্গে হয়। আমি নিজে দেখেছি এটা খুব দ্রুত, সেটা আমাদের, আমি যেহেতু কলকাতায় থাকি, তো এখানে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, তারা কিন্তু খুব দ্রুত রেসপন্ড করে এই সমস্ত ক্ষেত্রে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এটা কারোর গল্প শোনা নয়, খুব দ্রুত রেসপন্ড করে। শুধু নম্বরগুলোকে একটু কালেক্ট করে রাখবেন, এগুলো ইন্টারনেটে পাওয়া যায়, যারাই বাইরে কাজ করে তারা রাখবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু রেস্কিউ করবে। এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, সুতরাং এটা খেয়াল রাখবে। 2 নম্বর যে জায়গাটা, যেটা আমি প্রথমেই বললাম, যে ইমোশনাল অ্যাটিটিউডকে কন্ট্রোল করবেন। এরকম কন্ট্রোল করা মানে এটা নয় যে আপনার মধ্যে সমস্ত মনুষ্যত্ব, বিবেক, সব কিছুকে বিসর্জন দিয়ে আপনি কাজ করছেন কোনো একটা রোবটের মতন, এরকম নয়। নিয়ন্ত্রণ করবেন এবং ইমোশনটা যেখানে অ্যাপ্লিকেশন করবার সেখানে প্রপারলি অ্যাপ্লিকেশন করবেন। ব্যাপারটাকে এক্সগ্যাগারেট করে দেবেন না, ছড়িয়ে দেবেন না জিনিসটাকে। আচ্ছা, চেষ্টা করবেন, বুধ বকরি আছে এবং বুধ আস্তে আস্তে রবির পেছনে চলে যাবে এবং শুক্র থেকেও তার ডিফারেন্স হয়ে যাবে বুধের অনেকটা। তার ফলে কমিউনিকেশন সেক্টরগুলো খুব ভালোভাবে চেষ্টা করবেন
কোনো রকম রিউমার বা কোনো রকম এমন কোনো খবর, উড়ো খবর, যেটা আপনার বাড়ি, আপনার নিজের আত্মীয় স্বজন, পরিবার, পাড়া, প্রতিবেশী বা আরও বৃহত্তর ক্ষেত্রে কোনো উত্তেজনা সৃষ্টি করে সমাজের স্বাভাবিক যে গতিবৃদ্ধি আছে সেগুলোকে নষ্ট যেন না করতে পারে, সেই ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন। কেউ যদি এসব ঘটায় সত্বর আপনি প্রশাসনকে জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে সেক্ষেত্রে। নিজের যারা খুব কাছের মানুষ আছেন, যেমন পিতামাতা আছেন, স্ত্রী, স্বামী, ছেলে মেয়ে আছেন, তাদের প্রতি না একটা অদ্ভুত ধরনের একটা ভয় ভীতি এ সময় কাজ করবে রিগার্ডিং এনি, সেটা যে কোনো কারণেই ঘটুক না কেন এ সময় ঘটবে। তো অহেতুক এ করবেন না, কিন্তু যেখানে প্রয়োজন সেখানে করবেন। আর এই ধরনের স্পর্শকাতরতা ব্যাপারটা থেকে কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে, সেই ব্যাপারেও কিন্তু সচেতন থাকার চেষ্টা করবে। আচ্ছা, যারা কাছাকাছি আত্মীয় স্বজন থাকেন বা এরকম কোনো বন্ধু বান্ধব থাকেন যারা মনে করুন যে প্রায় আত্মীয় সম, এরকম ব্যক্তিবর্গের সাথে কিন্তু সম্পর্কের মধ্যে একটু আর্দ্রতা এবং শীতলতা দুরকমই চলতে থাকবে, উত্থান পতন। আমি বারবার একটা কথা বলছি যে নিজের যে মন বুদ্ধি অহংকার, আমাদের যে বহিরাগত প্রকৃতি আছে তাকে নিয়ন্ত্রণ করবেন এবং বিবেক, কনসেন্স, আমাদের সোল, রবি ইজ রিপ্রেজেন্টিং দ্য সোল, দ্য আইডেন্টিটি, দ্য ক্ল্যান, দ্য লিনিয়েজ। আপনি কোথা থেকে এসছেন, আপনার অতীত, এবং আপনি কোথায় যেতে চান ভবিষ্যৎ, আপনার রেপিউটেশন, আপনার ধরুন প্রভাব, প্রতিপত্তি, মান, সম্মান, আত্মসম্মান, ডিগনিটি, শিক্ষাগত যোগ্যতা, কোয়ালিটেটিভ ভ্যালু, কলিযুগে বরাহকল্পে অর্থনৈতিক ক্ষমতা, তথা সামাজিক যদি কোনো ক্ষমতা থাকে, কোনো বেশি ক্ষমতা একটা সাধারণ মানুষের থেকে, সেই ধরনের ক্ষমতা, এই সব কিছুকে রিপ্রেজেন্ট করে। রবি ইজ অলওয়েজ রিপ্রেজেন্টিং দ্য পাওয়ার, দ্য অথরিটি। সেগুলোর কিন্তু এক্ষেত্রে একটু বেশি বৃদ্ধি হওয়ার যোগ দেখাচ্ছে। কিন্তু বৃদ্ধি হলে কি হবে, কোনো জিনিস বাড়বে তারপরে সেটা টিকল ডাউন হয়ে যাবে, নিচের দিকে নামবে। কিন্তু এক্ষেত্রে এটা নামবে না, কয়েকটা নির্দিষ্ট সেকশন দিয়ে নামবে। কারণ প্রথমেই বলেছি যে স্যাটার্নটা বকরি আছে, তার ফলে সবকটা উইংকে সে ছুঁতে পারবে না, তার ফলে ডিসঅর্ডারটা তৈরি হবে। যেখান দিয়ে নামবে সেখানে অনেক বেশি পাওয়ার জেনারেট করবে এবং যেটা ইমব্যালেন্স তৈরি করবে। তো ভেরি কেয়ারফুল, নিজেদের মধ্যে যতটা পারবেন রেস্ট্রেইন হওয়ার চেষ্টা করবেন। এবং বেশ কিছু, যেহেতু রাহু থেকে 8th হাউসে আছে, ষড়অষ্টক কম্বিনেশনে আছে, যারা বিভিন্ন স্পাইং এজেন্সি, যারা বিভিন্ন ধরুন ডিপ্লোম্যাট হিসাবে কাজ করেন, যারা বিভিন্ন স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে চান, যারা বিভিন্ন ডিপ্লোম্যাটিক ডিসিশন নিতে চান এ সময়, বা এই সমস্ত ব্যাপারে যারা পড়াশোনা করছেন বা পরবর্তীকালে সেটাকে অ্যাপ্লাই করতে চান, তারা কিন্তু ভীষণ ভালোভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারবেন। কলানিধি যোগ তৈরি হচ্ছে, আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত ব্যক্তিরাও কিন্তু তাদের এ পাবেন। এবং দেখবেন যে বিভিন্ন রকম যে ট্যাগ লাইন লেখা বা পেপারে কার্টুন আঁকা, বিভিন্ন রকম আপনার ক্ষোভ, বিক্ষোভ, দুঃখ, বেদনা, তার সাথে ধরুন ভালোবাসা, আবেগ, যত রকম আমাদের ইমোশন আছে, বিভিন্ন মানুষ দেখবেন এই সময় না অনেক কিছু তৈরি করবে। অ্যান্ড যেটা খুব, এমন মানুষ, এত সাধারণ মানুষ হয়তো কখনো কোনো দিন তার কলা সম্পর্কে কেউ জানেননি, এ সময় তিনি কিন্তু লিখে দেবেন। আর যারা ইউজুয়াল লিখে থাকেন তারা তো নর্মালি যোগ্য মানুষ, তারা তো লিখতেই পারবেন। তো এই ধরনের কাজও কিন্তু তৈরি, বিভিন্ন সঙ্গীত তৈরি হওয়া, গান বাঁধা, ছড়া বাঁধা, রচনা তৈরি হওয়া। হ্যাঁ, অল্প দিনের জন্য থাকবে, এটা বেশি দিন স্টে করবে না। মোটামুটি অগাস্টের 10-12 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে এটা, এবং এটা চলবে
এন্ড অফ অগস্ট পর্যন্ত তারা কিন্তু ভালো ইফেক্ট এ সময় পাবে, বা তারা যদি সেই সমস্ত সংস্থা বা কোনো জায়গায় কাজ করে নিজের কিন্তু রেপুটেশন সেক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি পাবে। আমি আপনাদের এবার যে বিষয়টা নিয়ে বলে দেব সেটা হচ্ছে লগ্নভিত্তিক, জাস্ট টাচ করে বলে যাব, খুব ডিটেইলিংয়ে বলবো না। প্রথম হচ্ছে অগ্নিকারক যে রাশি আছে, অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন, তাদের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে ইমোশনাল আসপেক্ট, যেটা আমি খানিকক্ষণ আগে আলোচনায় বলেছি, সেটা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবং সেখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ইগো, এবং পুরো মেটেরিয়ালি ইগো, এবং মানুষকে একটু ডেফামেশন করবার একটা ইগো তৈরি হবে, ছোট করা, মানে একটু হেয় চোখে দেখা, মানে তার থেকে আই এম টেকিং দ্য অ্যাডভান্টেজ, তাকে আবার আমি একটা কথা বলে আমার নিচে রাখবার চেষ্টা করছি, এরকম একটা মানসিকতা কিন্তু খুব নিম্নমানের মানসিকতা কিন্তু তৈরি হবে এই সময়, ইনসাল্ট করার মানসিকতা। আর যারা চাকরি করেন বা ডিসিপ্লিন ফোর্সে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনসাবঅর্ডিনেশনের যোগ আছে। তার ফলে চেষ্টা করবেন এই ব্যাপারগুলো থেকে যতটা অ্যাভয়েড করে থাকা যায়। এবং ট্রান্সফারের যোগ আছে কাজের ক্ষেত্রে, আপনি যে কাজ করেন সেখানে পারফরমেন্স কিন্তু বেশ পোর হতে পারে, এবং এই পোর পারফরমেন্সটা কিন্তু আপনার বেশ বিগত কয়েকদিনের থেকে দেখবেন বিষয়টা আস্তে আস্তে যেন ডিটোরিয়েট করছে। যাদের খারাপ দশা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ব্যাপারটা ঘটতে থাকবে, বিশেষত অগস্ট মাসের এন্ড অবধি, যতক্ষণ বুধ ডাইরেক্ট না হয়ে তার এক্সর্শন পিরিয়ডের বাইরে না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু থাকবে। যে কোনো ব্যাপারে একটু ডিলে হবে, কাজগুলো প্রপারলি কোঅর্ডিনেটেড হবে না, আপনি যে টাইম বা শিডিউলে চলবেন তার থেকে কম চলবে, তার সাথে অশান্তির সৃষ্টি হতে পারে, সেটা কলিগদের সাথেও হতে পারে, সেটা আপনার ফ্যামিলি ক্ষেত্রেও হতে পারে, বা আপনাকে যে কোনো কাজে ধরুন বাধা দিচ্ছে, আপনি বাধা দেওয়ার কস্টটার কথা চিন্তা না করে ইফেক্টটা চিন্তা করে আপনার মনে হবে কেউ লিবার্টিতে হস্তক্ষেপ করছে, তখন কিন্তু আপনিও খুব ভেহেমেন্টলি তার রিপালস করবার চেষ্টা করবেন। এই ব্যাপারটা থেকে যতটা সম্ভব সংযত থাকবার চেষ্টা করবেন আর কি। আর শরীরের ক্ষেত্রে আমি প্রথম বলবো মিডল এবং লোয়ার অ্যাবডোমেন, তার যত ডাইজেশন পোর্শনের অর্গান আছে সাবধান, যাদের ক্ষেত্রে ব্লাড সুগার আছে তারাও কিন্তু সাবধান থাকবেন। আর একটা বিষয়, যাদের ক্ষেত্রে হাইপার টেনশনের সমস্যা আছে, নার্ভের সমস্যা আছে, তারা কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবে। ঋদ্ধিকারক যে রাশি আছে অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে বলে দিই জব চেঞ্জ বা ট্রান্সফার দুটোরই যোগ আছে। ডোমেইন চেঞ্জেরও কিন্তু যথেষ্ট যোগ এ সময় আছে। এমন হতে পারে কাজ করতে করতে হঠাৎ আপনার মনে হতে পারে যে কিছুদিনের জন্য এখান থেকে একটুখানি বন্ধ করে কোনো ফার্দার স্টাডিতে চলে যায়, যেটা আমার ভবিষ্যতে কাজের জায়গাকে আরও বুস্টিং করবে, সেই ধরনের কিন্তু যোগ আপনার এক্ষেত্রে দেখাচ্ছে। সাডেন প্রমোশন হতে পারে, প্রমোশনের থেকে হ্যাজার্ড বাড়বে বেশি, কিন্তু আমি খারাপভাবে বলছি না, প্রমোশন ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেবল, কিন্তু আপনার কাজের প্রেশারটা খুব বেড়ে যাবে। যতটা পরিমাণ আপনি ভাববেন যে আমার প্রমোশন হয়ে আমার স্যালারি বা এটা একটু ইনক্রিমেন্ট হবে, তার থেকে প্রেশার আপনার অনেক গুণ বেড়ে যাবে। তো সেদিক থেকে মানসিক অশান্তির জায়গাটাই বেশি তৈরি করবে। হ্যাঁ, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথেও, বা আপনাদের যদি অনেক দিন বিবাহ হয়ে গিয়ে থাকে, অন্তত ধরুন 18 বছর প্লাস, তাহলে কিন্তু স্ত্রীর সাথেও সমস্যা কিন্তু এ সময় তৈরি হতে পারে। বা ধরুন কোনো তার থেকেও বেশি দিন বিয়ে হয়েছে, আপনার কোনো বড় মেয়ে আছে যার বয়স 18 বছরের বেশি, তাহলে মেয়ের সাথেও কিন্তু, আমি বাবা হিসেবে আপনাকে কনসিডার করে বলছি, মেল ক্যারেক্টার হিসেবে, সেক্ষেত্রেও কিন্তু একটু ডিফারেন্স ওপিনিয়ন হতে পারে, সে ব্যাপারেও সাবধান থাকবে, ব্যাপারটা যাতে না বাড়ে।
প্রপার্টি পারচেজের যোগ আছে, স্পেশালি ইমুভেবল প্রপার্টি, সেটা ইভেন কোনো জমি বাই সংক্রান্তও কিন্তু পারচেস করবার যোগ আছে, বা লিজ নিয়ে সেখানে কোনো ব্যবসা করবার যোগ আছে। কোনো হিডেন ট্রেজার বা এরকম কিছু আপনি ভাবেননি এরকম কোনো প্রপার্টি আপনার হাতে কিন্তু আসবার যোগ আছে, সাবজেক্ট টু দ্যাট এগুলোর জন্য বেস ছকে দশা অন্তর্দশায় খুব ভালো কানেকশান থাকা দরকার। যদি সেটা থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে সেটা এই গোচরটি স্ফুলিঙ্গের কাজ করে দেবে আপনাকে। আচ্ছা, স্ত্রীর সাথে কিন্তু বেশি মতানৈক্যে যাবেন না, এটা আমি মেলদের বলছি। আর জাতিকাদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে চেষ্টা করবে যারা মোটামুটি হাউসওয়াইফ যারা, তারা চেষ্টা করবেন যে সূর্য ডোবার পরে অর্থাৎ রাত্রিবেলায় কোনো বিতর্কিত বিষয়ে আলোচনা না করে, তাহলে কিন্তু পরিবারের শান্তি বিঘ্নিত হবে এবং সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ফিমেলদের ক্ষেত্রে বলবো কোমর থেকে পা পর্যন্ত এন্টায়ার অর্থোপেডিক পোর্শন বা রিউমেটয়েড সমস্যা যাদের আছে সেটা থেকে সাবধান থাকবে। তার সাথে সাইনাসের সমস্যা আছে, স্কিন বা আইজের সমস্যা আছে, সেগুলো থেকেও সাবধান থাকবেন। আর মেলদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে আপার অ্যাবডোমিনাল পোর্শন, মিডল অ্যাবডোমিনাল পোর্শন, ডাইজেশন যে মানে ডাইজেস্টিভ যে অর্গানস আছে সেগুলো থেকে একদম আমাদের ডান দিকের রিবস বরাবর যে অর্গান রয়েছে, লিভার আছে, তার নিচে গল ব্লাডার আছে, এই সমস্ত অর্গানেও কিন্তু সমস্যা হতে পারে। আমি মেন যেটা বলবো সেটা হচ্ছে খাওয়া দাওয়া, কারণ শুক্র আপনার লগ্নপতি বা ধরুন কন্যার ক্ষেত্রে তার 9th হাউসের লর্ড এবং মকরের ক্ষেত্রে তার 5th এবং 10th হাউসের লর্ড, সে বকরি থাকবে, নিচ থাকবে। তার ফলে খাবারের প্রতি কিন্তু প্রত্যেকে নজর দেবে, নাহলে সেখান থেকে সমস্যা হতে পারে। বায়ুকারক যে রাশি আছে অর্থাৎ মিথুন, তুলা এবং ধনু, এই সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি বলছি না, লগ্ন পার্ট, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবং মন্দ দুটো মিশিয়ে ফল দেওয়ার চেষ্টা করবে। যারা বিভিন্ন ডেটে আছেন, ডেট মোটামুটি ধরুন 5 বছরের বেশি আছে, অর্থাৎ শনি রবির নক্ষত্র টাচ করার আগে থেকে ডেটে আছেন বা সেই সময় তাদের কিন্তু এই সময়ে যারা ডেটার আছেন আর কি, সেখান থেকে প্রেশার আসতে পারে এবং ডেফামেশন হতে পারে। তার জন্য এমন কিছু কথাবার্তা বলে দেবে যেগুলো কিন্তু সহ্য করা বা নেওয়াটা মুশকিল হবে। যাদের ক্ষেত্রে আত্মসম্মান মান এগুলো বেশি, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে আরও ব্যাপারটা সেন্সিটিভ পোর্শনে গিয়ে দাঁড়াবে, সে ব্যাপারে সাবধান থাকবে। স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে নর্মালি আমি বলছি সেটা, এবং তার সাথে ট্রান্সফারেরও যোগ আছে, তবে খুব দূরবর্তী স্থানে ট্রান্সফারের যোগ আছে। যারা যদি মনে করেন যে কোনো বিদেশে বা আমাদের দেশেরই এমন একটা পোর্শনে আছেন, তার থেকে অনেক দূরের একটা পোর্শনে কিন্তু আপনার এ সময় ট্রান্সফারের যোগ দৃষ্ট হচ্ছে। জব চেঞ্জেরও চেষ্টা যোগ আছে, তবে জব চেঞ্জের থেকে নতুন চাকরি পাওয়ার যোগ কিন্তু অনেক বেশি আছে। তর্ক বিতর্কের মধ্যে দিয়ে কিন্তু জীবন অতিবাহিত হবে। চেষ্টা করবে নিজেকে সবসময় মানে নলেজের দ্বারা সাবসিডাইজ করা, যেগুলোর মধ্যে আমি ঢুকবো না। হঠাৎ ক্রোধ এবং ক্রোধ থেকে অশান্তি, মানুষকে অত্যন্ত গর্হিত কথাবার্তা বলা এবং তার পরবর্তী সেখান থেকে কিন্তু অনুশোচনা, এটা কিন্তু তৈরি হবে। এটা কিন্তু মকরের ক্ষেত্রেও তৈরি হবে, স্পেসিফিক্যালি বললাম এটা। এটা থেকে সাবধান থাকবেন। আর আপনার ক্ষেত্রে যারা বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করেন, যারা বিভিন্ন ফুড প্রসেসিং কোনো ইউনিটের সাথে আছেন, যারা হসপিটাল ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন, হোটেল ম্যানেজমেন্টের সাথে আছেন, তারা কিন্তু যথেষ্ট ভালো প্রসপার এ সময় করতে পারবেন। ইগো এবং অ্যাঙ্গার কিন্তু গেট ডাউন করবেন। বারবার বলছি, দুটো কিন্তু আপনার ক্ষেত্রে খুব শত্রু হিসাবে কাজ করবার জায়গা রয়েছে। কেউ যদি এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে আপনার সিনিয়র অথরিটি বা যারা
তারা আপনাকে খুব ক্রিটিসাইজ করছে বা এমন কিছু বলছে যেগুলো মানে ভেরি হার্ড টু টেক, তবুও চেষ্টা করবেন সেখানে কিন্তু ধৈর্য ধরে টিকে থাকার মতো, মানে কোনোভাবেই ব্যাপারটাকে অন্যদিকে নেবেন না, তাহলে কিন্তু মুশকিল হবে। আর জব পেয়েই তবে জব চেঞ্জ করবেন, কারণ খারাপ দশা, আমি তো নর্মাল বলছি, একেবারে কমন, তাও অত্যন্ত কার্টেল ওয়েতে বলছি। চেষ্টা করবেন আগে একটা কাজ পেয়ে নিই, তারপরে এই কাজটা ছাড়বো, যদি খুব অসহ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। তো আপনার যদি কোনো অপোজিট জেন্ডার আপনার যদি বস হন এবং সে অনেকটা এজেড হন আপনার থেকে, তাহলে কিন্তু আপনি বেশি সাবধানে থাকবেন। সে কিন্তু আপনার ভীষণ পরিমাণে স্ক্যান করবে আপনার কাজের প্রতি, মানে আপনার থেকে মনে করুন 2 জেনারেশনের ডিফারেন্স আছে, তাহলে কিন্তু বেশি স্ক্যান করবে। সুতরাং ডোন্ট টেক ইট লাইটলি, নিজের কাজটা যথেষ্ট দক্ষতার সাথে করবে এবং ভুল হলে মার্জনা চেয়ে নেবেন, বিতর্কের মধ্যে যাবেন না। গলার দিকে কিন্তু নজর দেবেন, থ্রোট পোর্শন থেকে আপার চেস্ট পোর্শনে কোনো না কোনোভাবে ইনফেকশন বা ভিতরে কোনো এন্ডোক্রিন গ্ল্যান্ডসের সমস্যা, টনসিল গ্ল্যান্ডসের সমস্যা বা আপার চেস্টে কোনোভাবে কনজেশন হওয়া, সেগুলো কিন্তু প্রবলেম করতে পারে। বাঁদিকে শোল্ডার থেকে একদম বাঁ হাত পর্যন্ত সাবধান। যদি কোনো কনস্ট্যান্ট পেইন বা এরকম কিছু দেখতে পান, বা ধরুন রিউমেটয়েড জাতীয় কোনো সমস্যা বেশি দেখতে পাচ্ছেন, বা হাত খুব ঘেমে যাচ্ছে এরকম কিছু দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কিডনি পোর্শন খুব নজর রাখবার চেষ্টা করবেন, যতটা ম্যাক্সিমাম রাখা যায়। যাদের ক্ষেত্রে জানেন যে কিডনিতে দুর্বলতা আছে বা কোনো রকমভাবে কোনো ত্রুটি আগে ধরা পড়েছে, তারা কিন্তু বেশি সাবধানতা অবলম্বন করবেন। আর একদম ফিট পোর্শনে, অর্থোপেডিক পোর্শন, বোথ মেল ফিমেল দুজনেই কিন্তু সাবধান থাকার চেষ্টা করবেন। জলকারক যে রাশি আছে, অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন, তাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন কতগুলো জায়গা থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। তার মধ্যে প্রথম হচ্ছে ওয়াটার কন্টামিনেশন, বা কোনোভাবে জল খান বা সাঁতার বা এই সংক্রান্ত, বন্ধুবান্ধবের সাথে ঘুরতে গেলেন এমন কোনো জায়গায় যেখানে ওয়াটার রিলেটেড কোনো স্নান করার ব্যাপার আছে এবং আপনি ভালো করে সাঁতার জানেন না, বা জানলেও সেখানে হয়তো যথেষ্ট খরস্রোত আছে, তো সেই ব্যাপারগুলো থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে চলবার চেষ্টা করবে। আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যারা যুক্ত আছেন, যারা ধরুন বিভিন্ন রকম বিউটি প্রোডাক্ট, তারা এক্সপ্রেশন যারা দেন বিভিন্ন রকম, সেটা কোনো ভোকাল এক্সপ্রেশন হতে পারে, যারা ধরুন বিভিন্ন আবৃত্তি পাঠ করেন, বা ধরুন কারুর ফিমেল বা মেল ভয়েস বা কোনো কার্টুনের ভয়েস, এরকম যারা কাজ করেন আর কি, সেই রকম ফিল্ডে কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট আপনার আছে। বিভিন্ন প্রকার বিউটি প্রোডাক্ট বা এই সংক্রান্ত কাজের সাথেও যারা যুক্ত, তাদেরও কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ দেখাচ্ছে। আপনার জন্য কিন্তু এক ধরনের বলতে পারেন হিডেন এনিমি বা হিডেন ক্রিটিসিজম আপনার জন্য কিন্তু অপেক্ষা করে থাকবে। তো চেষ্টা করবেন এটা যথেষ্ট মানে এটাতে বিচলিত না হওয়ার, শান্ত থেকে ব্যাপারটাকে নেওয়ার চেষ্টা করবেন এবং একটা মিনিমাম রিয়াকশন, ম্যাক্সিমাম কাজ এবং বুদ্ধি দ্বারা ব্যাপারটার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যাদের মধ্যে নলেজ গ্যাদারিংয়ের যোগ আছে, তাদের মধ্যে কিন্তু খুব ভালো সময় পাবেন এবং অনেক আননোন জায়গা যেগুলো কিন্তু আপনি টাচ করতে পারবেন এই সময়, যেগুলো এর আগে আপনি পড়াশোনা করেনি সেই সংক্রান্ত প্রচুর আউটার নলেজ আপনার ক্ষেত্রে গ্যাদারিং হবে, যেটা ভবিষ্যতে আপনি কাজে লাগাতে পারবেন। বা এমনও হতে পারে আপনি পড়াশোনার জন্য এমন কোনো বিষয় নতুন করে সিলেক্ট করলেন যেটা আপনার ভবিষ্যতে কাজে দেবে। যারা বিভিন্ন ম্যারেজ রিলেটেড বা সিভিল কোনো কোর্ট কেসের সাথে যুক্ত আছে, মঙ্গল যেহেতু রবি থেকে দশম এবং একাদশে থাকবে, তার ফলে এই রিগার্ডিং কোনো কাজে
যদি একটু বুদ্ধিমত্তার সাথে নিজেকে প্রসিড করতে পারে, নিজের ডকুমেন্টস বা এই সমস্ত, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে যে রায় আছে সেটা আপনার পক্ষে আসতে পারে। বাট অবশ্যই সব কিছু যেন লেজিটিমেট হয়, নাহলে কিন্তু স্যাটার্ন ভয়ানক রকম পানিশমেন্ট দেবে। ডাইজেশন পার্ট থেকে যথেষ্ট সাবধান থাকবার চেষ্টা করবেন। ভালো থাকবে।